ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজ কথা বলবো সরকারের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়ে। আপনারা ইতিমধ্যেই হয়তো বিভিন্নভাবে জেনেছেন বা আলোচনা শুনেছেন যে জাতীয় রাজস্ব বোর্ডকে সরকার দুই ভাগে বিভক্ত করে দুটি বিভাগে রূপান্তর করেছে। এর একটি অধ্যাদেশ সরকার করেছে এবং সেই অধ্যাদেশটি ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। অনেক দিন ধরেই বাংলাদেশের ব্যবসায়ীদের দাবি ছিল রাজস্ব সংগ্রহকারী এবং রাজস্বের নীতি প্রণয়নকারীদের আলাদা করার বিষয়ে। বাংলাদেশের ব্যবসায়ীদের পাশাপাশি অর্থনীতিবিদরা বা আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকেও এই সুপারিশ সরকারের কাছে বারবার করতে শুনেছি। সেই অনুযায়ী সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শেই হোক অথবা নিজস্ব প্রয়োজনেই হোক এই কাজটি করেছে। যদিও এইটি অধ্যাদেশ জারির পরে বা অধ্যাদেশের গেজেট প্রকাশের পরে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে মত পার্থক্যও দেখা দিয়েছে। তারা কেউ বলছে যেভাবে অধ্যাদেশটি করা হয়েছে তাতে খুব বেশি কিছু আশা করার নেই, বরং অনেক ক্ষেত্রে খারাপ হতে পারে। অবশ্য উপদেষ্টা আজকে কথা বলেছেন এই নিয়ে, অর্থ উপদেষ্টা, তিনি বলেছেন যে না, ভালো কিছুই হবে। কি ধরনের পরিবর্তন হবে বা রাজস্ব বোর্ডের কোন কোন জায়গায় ফোকাস করে এই অধ্যাদেশটি হলো বা নতুন বিভাগগুলো কি ধরনের কাজ করবে, এই নিয়ে টিভিএসের বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত শুনব। রিয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জাতীয় রাজস্ব বোর্ড দুই ভাগ হলো, রাজস্ব বিভাগ এবং হচ্ছে রাজস্ব নীতি বিভাগ, রাজস্ব সংগ্রহ বিভাগ, রাজস্ব নীতি বিভাগ। আসলে এইটি করার প্রেক্ষিত কি ছিল বা এর সুবিধা কি হবে? আব্দুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার আলোচনায় কিছু বিষয় শুরুতেই চলে এসেছে। এটি বহুল প্রত্যাশিত একটি বিষয় ছিল। বেশ লম্বা সময় ধরেই ব্যবসায়ীরা বলে আসছেন, ইভেন অর্থনীতিবিদরাও বলে আসছেন যে আমাদের যিনি আইন বানাবেন, নীতি মানে রাজস্ব নীতি, তিনি যাতে বাস্তবায়নে না থাকেন, অর্থাৎ যিনি আইন বানাবেন তিনি যাতে আবার শাস্তির সুযোগটা যাতে তার হাতে না থাকে, তাহলে করদাতা যারা আছেন তাদের সঠিক ন্যায় বিচার পাওয়ার সুযোগ কম। এবং অতীতে অনেক ঘটনায় এই ধরনের বিষয়ও এসেছে যে এনবিআরের যারাই পলিসি করেন তারাই মাঠ পর্যায়ে রাজস্ব আদায় করেন, আবার তাদের কাছেই আপিল করতে হয়। এই জন্যই তারা আসলে এই দাবিটা করে আসছিলেন। ফলে সরকার এই বিষয়টিতে, এই নতুন সরকার আসার দায়িত্ব নেওয়ার পরেই যে অনেকগুলো কমিটি করেছে, আপনি জানেন, সংস্কারের উদ্দেশ্যে, এনবিআর সংস্কারের উদ্দেশ্যে একটি কমিটি করেছিল। তো সেই কমিটি রিপোর্ট, আংশিক রিপোর্ট ইতিমধ্যে দিয়েছে, যার মধ্যে তারা প্রথমেই রাজস্ব বোর্ডকে আলাদা করার, পৃথক করার বা স্বাধীন করার, স্বাধীন মানে দুইটা বিভাগ হবে, সেই বিভাগগুলোকে যাতে স্বাধীনভাবে কাজ করে সেটি যাতে সরকার করে, এরকম একটি সুপারিশ তারা শুরুতেই করেছিলেন। তো সেই অনুযায়ী সরকার সিদ্ধান্তটা নিয়েছে। এই পর্যন্ত ঠিক আছে যে সরকারের ইচ্ছা হলো এটিকে আলাদা করা, স্বাধীন করা। এখন আজকে আসলে গত রাতে, গভীর রাতেই এই অধ্যাদেশটা জারি হয়েছে এবং এটি কিছুটা অবাক করার মতো বিষয় যে রাজস্ব বোর্ড আলাদা হবে বা রাজস্ব বোর্ড বিলুপ্ত। এখন ইনফ্যাক্ট এই অধ্যাদেশ যখন কার্যকর হবে পুরোদমে, তখন রাজস্ব বোর্ড আর আসলে থাকবে না। এটি রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ হবে। তো এই অধ্যাদেশটি গভীর রাতে করা হয়েছে গতকালকে। এটি একটি অবাক করার বিষয় এবং এটি গভীর রাতে করার বিষয় না। এটি কেন হলো এবং গত কয়েকদিন ধরে কিন্তু এটি নিয়ে আলোচনা বাইরে অনেক আছে, কিন্তু কেউ প্রকাশ করছেন না। বিষয়টি এক ধরনের গোপনীয়তার মধ্য দিয়ে হচ্ছিল। তো এটি নিয়ে যার কারণে অনেকের মধ্যেই এক ধরনের সন্দেহ বা কি হচ্ছে আসলে। ফাইনালি যেটা দেখা গেল যে হ্যাঁ, দুটোই আলাদা হয়েছে, কিন্তু এখানে কিছু প্রশ্ন আসলে রয়ে গেল। কি সেইগুলো? তো সেই প্রশ্নটার আমরা যদি যেমন যে রাজস্ব আপনার সংস্কার কমিটি যেই প্রপোজালটা আসলে দিয়েছে, যে সুপারিশটা তারা দিয়েছে, আমরা যদি সেটিকে ধরেই কথা বলতে যাই, আমরা গেলে দেখব ওয়েবসাইটে কিন্তু তাদের সুপারিশটা নেই। আপনার যতগুলো সংস্কার কমিশনের তারা প্রস্তাব সরকারের কাছে দিয়েছে সবগুলোই সরকারের ওয়েবসাইটে পাওয়া যায়, শুধুমাত্র এটি সরকারের ওয়েবসাইটে নেই। এখন তারপরে আমরা যারা কমিটির সদস্য আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তো তারা বললেন আমরা তো সরকারের কাছে দিয়েছি, এখন সরকার এটি প্রকাশ না করলে সরকার অথবা সংশ্লিষ্ট বিভাগ, এটি যাদের প্রকাশ করার দায়িত্ব, সেটির দায়িত্ব আর আমাদের না। তো ওনারা এই কাজটি করেছেন। এখন ওনারা বলছেন যে
এখানে কিছু জায়গায় ওনারা যেভাবে সুপারিশটা করেছিলেন সেই সুপারিশটা ওনাদের উপেক্ষিত হয়েছে। একটি বিষয় হচ্ছে এটি এনবিআরেরও, আপনি আবার এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে রাজস্ব বোর্ডের এখনকার যেই কাঠামোতে চলে, রাজস্ব বোর্ডের প্রধান যিনি হন এনবিআরের চেয়ারম্যান, উনি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, উনি প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তো উনি পদাধিকার বলে এনবিআরের চেয়ারম্যান হন। তো উনি ওনার পরে নিচের সারির যে কর্মকর্তা আছে এনবিআরের পলিসি বা বাস্তবায়নের তারাই মূলত কাজ করেন, কিন্তু উপর থেকে এই পুরো বিষয়টি পরিচালনা করেন এনবিআর চেয়ারম্যান, যিনি এখন অ্যাডমিন ক্যাডারেরই একজন আছেন। তো এখানে কমিটির প্রস্তাবটা ছিল যে দুটি ভাগ হবে, দুটি বিভাগে সচিব পদমর্যাদার দুজন বিভাগীয় প্রধান থাকবেন এবং এই দুইজনই হবেন রাজস্ব বিষয়ে যারা অভিজ্ঞ আছে, মোস্টলি আসলে এনবিআরে যারা কাজ করে এতদিনে অভিজ্ঞতা অর্জন করেছেন সেরকম অফিসাররা এই দুটি বিভাগের প্রধান হবেন এবং নিচের দিক সারির যে কর্মকর্তারা হবেন পলিসিতে হোক অথবা সেখানেও রাজস্ব বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তা। যেহেতু আমি এখানে কি আরেকটু সুনির্দিষ্ট করে বললে এমন করে বলা যায় যে রাজস্ব খাতে যে দুটো ক্যাডার আছে, বিসিএস এর ক্যাডার, বিসিএস কাস্টমস এবং বিসিএস ট্যাক্স, এই ক্যাডারে কর্মকর্তারাই হচ্ছে মূলত কমিটির আমি যে সদস্যের সঙ্গে কথা বলেছি ওনার বক্তব্যের সারমর্মটা আসলে এরকমই, ওনারা সেটিই চেয়েছেন। তবে এই দুই বিভাগ কিন্তু স্বাধীনভাবে কাজ করবে, অর্থাৎ যিনি পলিসিতে কাজ করবেন উনি আর বাস্তবায়নে যাবেন না, উনি পলিসি নিয়েই থাকবেন, যিনি বাস্তবায়নে থাকবেন তিনি পলিসিতে আসবেন না। তারা অভিজ্ঞ লোকজনই এখানে কাজ করবে, বাট তারা স্বাধীনভাবে কাজ করবে। এবং নিচের সারির যে কর্মকর্তারা আসবেন, বর্তমানে কিন্তু এনবিআরে অনেকগুলো পোস্টে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আছেন, অতীতে কম ছিল, দিনে 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 এটা বেড়েছে। তো এই জায়গাটিতেও কমিটির পরামর্শ ছিল বা সুপারিশ ছিল রাজস্ব বিষয়ে অভিজ্ঞ বা এনবিআরের দুই ক্যাডারের কর্মকর্তারাই যাতে এসব জায়গায় দায়িত্ব পালন করে। এটি ছিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন যেটা করা হলো, প্রবলেমটা হয়েছে এখন দুই বিভাগই প্রধান এমনভাবে অধ্যাদেশে এসেছে, বলা হয়েছে সরকার যাকে উপযুক্ত মনে করবে এরকম কর্মকর্তা। এই কথাটি বলার মাধ্যমে আপনি সরকার যে কোনো কর্মকর্তাকে এখানে আনার সুযোগ রয়েছে। এখন এটি একটা সেন্সে ভালো যে হ্যাঁ, যে যাকে সরকার উপযুক্ত মনে করবে তাকেই আনবে। এখন এখানে রাজস্ব বোর্ডের যে দুইটি ক্যাডার আছে, ট্যাক্স ক্যাডার বা কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের কথা হচ্ছে অতীত যত অভিজ্ঞতায় যেটা দেখা যায়, এই ধরনের কথা যখন থাকে তখন আসলে ওই প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এখানে আসার রাস্তাটা তৈরি করে দেওয়া হয় এবং আলটিমেটলি তাদের কর্তৃত্বেই এটা চলে যাওয়া হয়। এবং আমি যদি এক কথায় বলতে যাই, এনবিআরের কর্মকর্তাদের এখনকার যে তারা যেটা ধারণা করছেন সেটি হচ্ছে এই প্রশাসন এবং বাস্তবায়নকে আলাদা করতে গিয়ে আসলে দুটি বিভাগকে প্রশাসন ক্যাডারের কর্তৃত্বেই এক ধরনের তুলে দেওয়া হয়েছে বলে তারা মনে করছেন। এবং আজকের অবস্থা যদি আমি বলি, আজকে কিন্তু এনবিআরের কর্মকর্তারা কিছুক্ষণ আগেই তারা একটি ঘোষণা তারা দিয়েছেন, তারা কলম বিরতি করবেন এবং তারা পরবর্তীতে হয়তো আরও কোনো কঠোর কর্মসূচি হয়তো দিতে পারে। রিয়াদ ভাই, আপনার কাছে শেষ কোশ্চেন। আপনার এই বক্তৃতা শুনে আপনি যা যা বললেন, বর্ণনা যা করলেন, তার থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই যে একটা ভালো উদ্যোগ, জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করা, যে একটা নীতি প্রণয়নের জন্য একটা বিভাগ কাজ করবে এবং রাজস্ব সংগ্রহের জন্য রাজস্ব বাস্তবায়নকারী একটা বিভাগ কাজ করবে, এটা অনেক দিনের দাবি ছিল এবং আন্তর্জাতিক পর্যায় থেকে পরামর্শ ছিল, সেটা সরকার করলো। কিন্তু এখন আমাদের সরকারের কর্মীদের বা ক্যাডারদের মধ্যে দ্বন্দ্বের কারণে কি এই ভালো উদ্যোগটা সামনে মুখ থুবড়ে পড়তে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন। আসলে সরকারের খুবই ভালো একটা উদ্যোগ, কিন্তু সম্ভবত আন্তঃক্যাডার দ্বন্দ্বের কারণে এই ভালো উদ্যোগটি কতটুকু ভালো হবে এখনই বলা যাচ্ছে না। তবে যতটুকু দেখা যাচ্ছে এই পর্যন্ত এতে খুব ভালো কিছু এখনই দেখা যাচ্ছে না। যে জিনিসটা আসলে করা যেত, যেমন যখনই এই বিষয়টি নিয়ে এটি যখন খসড়া, অধ্যাদেশটি কিন্তু খসড়া আকারে এতদিন ধরেই আনঅফিসিয়ালি বিভিন্ন জায়গায় এটা ঘুরছিল, অনেকে দেখছিলেন। এনবিআরের কর্মকর্তারা যখন বিষয়গুলো নিয়ে তাদের অবজারভেশন প্রকাশ করছিলেন, তারা অর্থ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, অথবা সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা বিষয়গুলো আমলে নিয়ে, সব না হোক যেগুলো যৌক্তিক, এই বিষয়গুলোকে অ্যাকোমোডেট করে যদি এই কাজটি করতে পারতেন এটি সম্ভবত ভালো হতো। কারণ আপনি খেয়াল করবেন, রাজস্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো
মানুষের বোর্ডের মতো, মানে অক্সিজেন বা ব্লাড সার্কুলেশন, কিন্তু এটা আপনি রাজস্বকে, একটা দেশের ব্লাড সার্কুলেশন রাজস্ব। তো আমাদের এখন 3.5 লাখ 3.5 লাখ কোটি টাকা আমাদের রাজস্ব আসে। আগামী বছর এটি আরও অনেক বেশি টার্গেট, প্রায় 5 লাখ কোটি টাকার রাজস্বের লক্ষ্যমাত্রা। আমাদের এই বৈদেশিক ঋণ যদি কমাতে হয়, আমাদের স্থানীয়ভাবে রাজস্ব আদায় বাড়াতে হবে। এই কোনো কারণে যদি মাঠ পর্যায়ে অসন্তোষ তৈরি হয়ে যায় এবং সেই অসন্তোষের কারণে যদি তাদের এই পুরো আদায় কার্যক্রমটা ব্যাহত হয়, কোনো কারণে যদি শুধুমাত্র এই কর্মকর্তাদের অসহযোগিতা তো নানানভাবে হতে পারে, সরাসরি অসহযোগিতা, পরোক্ষভাবেও তো অসহযোগিতা করতে পারে, এরকম এই অসহযোগিতার বিষয়গুলো যদি সামনে চলে আসে, তাহলে রাজস্ব আদায়েও একটি নেতিবাচক প্রতিক্রিয়ার পড়ার সম্ভাবনা বা আশঙ্কা আছে। সেটি যদি হয়, এটি ডেফিনেটলি সরকারের জন্য কোনো ভালো উদ্যোগ হবে না। তো যেটি একটি এখনও কিন্তু অধ্যাদেশ হলেও সংশোধনের সুযোগ সরকারের সামনে আছে। সরকার চাইলে এটিকে প্রকৃত অর্থেই যেই যৌক্তিক বিষয়গুলো এটিকে এখানে অ্যাকোমোডেট করা দরকার, সেটিকে অ্যাকোমোডেট করে এটিকে সংশোধন করাটাই সম্ভবত ভালো হবে। ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে। আমরা আসলে কোনো আশঙ্কা চাই না, আমরা ভালো কিছু প্রত্যাশা করি। এতক্ষণ ধরে শুনছিলেন ওয়ালটন এসি পেজেন্টস টিভিএস ইনসাইট। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।